জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপির। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে বাড়ছে দূরত্ব। ঐক্য নষ্ট হলে আসতে পারে নতুন সংকট, ঝুলে যেতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরাও। ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু, কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই, ভূমিকা রাখবে মানবাধিকার রক্ষায়। গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। ড্রোন শোতে জুলাই অভ্যুত্থান, ভেসে উঠল ছাত্র জনতার সংগ্রামের চিত্র। গানে গানে 24-এর শহীদদের স্মরণ। হাতিরঝিলে এমপি থিয়েটারে মানুষের ঢল। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। চলতি মাসে জুলাই সনদ না হলে ঐক্যমত্য কমিশন ও সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তারা। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল। ঢাকার 2 অংশে হওয়া এই মিছিলে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী। ঢাকার উত্তরের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন মিরপুরের পল্লবীতে। 12 নম্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে যা শেষ হয় শেওড়াপাড়ায়। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত্য। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। এদিন ঢাকা দক্ষিণের মৌন মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় মালিবাগে। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ নেওয়া জামাতও শহীদদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের লাশকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। যেই জামাত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে, তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে চেপে বসেছে। তাদেরকে বিক্রি করেই
তাদের আজকে পুঁজি। একটি দল বিভ্রান্ত ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, স্থানীয় নির্বাচনের ম্যান্ডেট নেই এই সরকারের, আর যারা আগে স্থানীয় সরকার ভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ। বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে বলে সময় অভিযোগ করেন নেতারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির সমাবেশ দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে একথা বলেন তারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে, কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, শেষ হয় চাষারা মোড়ে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আমি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, পরিবার, মাফিয়া ও গডফাদার তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জকে আগের পথে আর হাঁটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 18তম দিনের কর্মসূচি। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলাম। সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশাবাদী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর সহযোগিতা চান এবং চলাচলে সাময়িক অসুবিধা হবে জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেন। সারা দেশ থেকে সমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যে লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল। আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে। এখনো সময় আমাদের আছে। রাজধানীবাসীর কাছে আমাদের যে 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 850 জনকে আসামি করে আলাদা মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় 2 দিনে অভিযান চালিয়ে 164 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
কারফিউর সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন শাহজাহান খান। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 5 জনের, আহত হয়েছেন অনেকে। ঘটনার দুদিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। আমরা তৎপর আছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর যদি তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে। এখন আমরা যে এসে দোকান খুলছি, এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল 6টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। নানা ইস্যুতেই সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবেই দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রাপথে ফেরাও। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলছেন, এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা, সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে। আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে, তবে এটা যেন মত বিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাইলে মত বিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ, অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশি শক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আসছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি বেশি দিন ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য।
কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে পালন করা হলো প্রতিরোধ দিবস। হাতিরঝিলে রাতের আকাশে ড্রোন শোতে ভেসে ওঠে অভ্যুত্থানের চিত্র। গানে গানে স্মরণ করা হয় জুলাই শহীদদের। শিক্ষার্থীরা ছাড়াও পুরো আয়োজনে অংশ নেন সাধারণ মানুষ। আলো ও ড্রোন শোয়ের মাধ্যমে হাতিরঝিলে রাতের আকাশ আলো করে ভেসে ওঠে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতার সংগ্রাম ও বিপ্লবী স্লোগান। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢল নামে সাধারণ মানুষের। ২৪-এর 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সারা দেশে আন্দোলনে ছড়িয়ে পড়ে বারুদের মতো। সেই দিনটি স্মরণে শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে পালন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। আয়োজনে উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ শহীদ পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে গড়ে তোলা প্রতিরোধের ওপর চলচ্চিত্র প্রদর্শিত হয়। ও বিজয়ের গানে স্মরণ করা হয় জুলাই শহীদদের। মঞ্চ ঘিরেছিল বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ হাজারো দর্শক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। যাদের আত্মত্যাগে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, সেই মীর মুগ্ধ, ফাইয়াজ কিংবা আবু সাইদ কতটা অমর আমাদের জীবনে, কতটা সাহসে ন্যায়ের পথে বুক পেতে জীবন দেয় এই বীরেরা। আগামীর বাংলাদেশকে আবারও তাদের বীরত্ব গাঁথা জানাতে চাই। ওমর ফারুকের তোলা ছবিতে সেই গল্পই জানাবেন সহকর্মী রৌনক নিয়ন্তা। 18 জুলাই 2024। সেদিন রাজধানী ঢাকা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উত্তাল। সংঘাত ছড়িয়েছিল শহরের অলিতে গলিতে। ঠিক সন্ধে নামার আগে উত্তর আজমপুরের এখানেই ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন জলের সাহসী এক তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার কণ্ঠে ছিল ডাক, পানি লাগবে কারো, পানি। মুগ্ধ যে হাতে পানি বিলিয়ে যাচ্ছিলেন সে হাতেই ধরা ছিল দেশের প্রতি দায়িত্ববোধ। কিন্তু মুহূর্তেই একটি গুলি থামিয়ে দেয় তার সমস্ত স্বপ্ন, পরিবার, সবকিছু। মুগ্ধ রক্তে যখন ভেসে যাচ্ছিল রাস্তা, তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সঙ্গে সঙ্গে নিতে পারেননি হাসপাতালে। নিজ চোখে বন্ধুর মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখার যন্ত্রণাময় সেই গল্পই বলছিলেন মীর মুগ্ধর বন্ধু। সেজদার মতো করে পড়ে গেছে, ও আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুইটা খোলা, আর মেয়েরা যেখানে টিপ পরে
কপালে ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁটা, কিন্তু এত বেশি রক্ত পুরো রাস্তা রক্তে মানে ভেসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। 1 বছর কেটে গেছে। মুগ্ধর আরো অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে উত্তরা 12 নম্বর সেক্টরের এই বাড়িটি, যেখানে তার বাবা মা ভাই সবাই আছেন, নেই শুধু মুগ্ধই। আমাদের শুধু একটাই কথা ছিল, আমাদের শুধু ন্যায্য বিচারটুকু চাই। আমাদের কাছে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসা হয়েছিল আসলে, কিন্তু আমরা পুরোপুরি রিফিউজ করি। সরকার তো চেষ্টা করতেছে, কিন্তু আগের যারা নিয়োগপ্রাপ্ত আছে তারা যদি আন্তরিকভাবে কাজ না করে তাহলে দৃশ্যমান বিচার প্রক্রিয়া তো আমরা আশা করতে পারি না। পড়ার টেবিলে সারি সারি বই, ধুলো জমে গেছে টেবিলে রাখা বই খাতায়। স্বপ্ন ছিল বিদেশ গিয়ে উচ্চতর শিক্ষা নিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন বিশ্বের বুকে। সেই স্বপ্নই রয়ে গেল ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজের। শান্তশিষ্ট একটা ছেলে, ভালো মেধাবী স্টুডেন্ট, অথচ এই আন্দোলনকে যে সে লিড দিবে, নেতৃত্ব দিয়ে সবাইকে রাজপথে জড়ো করবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। 18 জুলাই 2024-এ কোটা সংস্কার আন্দোলনে দেশ হারায় আরও এক বীর সন্তানকে। সেদিন দুপুরে ফারহান ফাইয়াজ তার বন্ধুদের সঙ্গে যোগদান আন্দোলনে। চারপাশে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলির শব্দে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আর এই সময়ই গুলিবিদ্ধ হন ফাইয়াজ। অ্যাম্বুলেন্সে তোলার পর শুয়ে থাকা ফাইয়াজ শেষবারের মতো বন্ধুর দিকে তাকিয়ে চোখ বন্ধ করেন চিরতরে। তার বিচারের অপেক্ষায় কাটে পরিবারের প্রতিটি মুহূর্ত। আমি নীরবে নিবৃতে একে একে আল্লাহর দরবারে নামাজে বসে কাঁদি যে আল্লাহ, অন্তত যারা এই ম্যাসাকার করেছে তাদের বিচারের ভার দুনিয়াতে যদি কেউ সদিচ্ছার অভাব থাকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম। এই শূন্যতা শুধু একটি পরিবারের নয়, একটা সমগ্র প্রজন্মের, একটি আন্দোলনের, একটি দেশের। এই ব্যথা শুধু ব্যক্তিগত নয়, এটা রাজনৈতিক নির্মমতার এক দলিল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি অটোরিকশা। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। অন্যদিকে গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অসুস্থ বাবাকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা ছিল সিএনজি চালিত অটোরিকশায় করে কালিয়াকৈর পর্যন্ত গিয়ে উঠবেন বাসে। কে জানতো এ যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। শুক্রবার দুপুরে 4 জন যাত্রী নিয়ে মাওনা থেকে রওনা দেয় সিএনজি অটোরিকশাটি। বড়চালা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদুল ইসলাম ও তার ছেলে আবু হুরাইরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও অপর যাত্রী শফিকুল ইসলাম। নিহতদের বাড়ি বগুড়ার ধুনটে। এই পর্যন্ত কত মানুষের প্রাণ হারিয়েছে, আজ যে কত মানুষের প্রাণ হারাবে, আর কত মানুষের প্রাণ হারালে যে প্রশাসনের টলক নড়বে আমাদের তা জানা নেই। এদিকে সিএনজি অটোরিকশা চালককে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুত করছে, জব্দ তালিকা করছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে মিয়ার বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ইনামুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মেহেরপুরের গাংনীর অলিনগর এলাকায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হন এক পথচারী। পরে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন সড়কে। দুজনকে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন মৃত্যু হয় তাদের। এছাড়া নাটোর শহরের হরিশপুরে মোটরসাইকেলকে চাপা দেয় বগুড়া থেকে পাবনাগামী ট্রাক। দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপুর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। একই সময় সদর উপজেলার চাঁদপুর এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এ ঘটনায় মৃত্যু হয় ভ্যান চালকের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতিসংঘের মানবাধিকার কমিশন। 3 বছর মেয়াদে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও HCHR। জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সহায়তায় অফিস খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্মারকলিপিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক সইকে বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের
গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করেন ভলকার তুর্ক। নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে OHCHR। Steeltech, it's all about stainless style. 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। দুদক সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করে নির্বাচন কমিশন। এর আগে 22শে মে শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে বলা হয়েছে, হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সহ হলফনামা যাচাই বাছাইয়ের সময় বা পর্যায়ে অতিক্রান্তে উত্থাপিত হওয়ায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই ইসির। চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা সম্পদের মিথ্যা তথ্য দিয়ে অপরাধ করেছেন। চলছে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। আকাশ কালো করে জড়ো হচ্ছে মেঘ, ঝরছে বৃষ্টি, আবার মেঘ সরে গিয়ে বাড়ছে তাপমাত্রা। এমন আবহাওয়ায় কিছুটা ভোগান্তিতে অফিসগামী মানুষ। আবহাওয়াবিদ বলছেন, 24 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম থাকলেও এরপর বাড়তে পারে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাংলা পঞ্জিকা জানান দিচ্ছে এখন বর্ষাকাল। ঘন কালো মেঘের দল বৃষ্টি হয়ে লুটে পড়ে ধরার বুকে। এক পশলা বৃষ্টি শেষে খাবারের খোঁজে আসে কাঠবিড়ালি। তারই পাশে ছোটাছুটি করা শালিকটা কি যেন খোঁজে। তবে বর্ষার এই রসিকতা বোঝে না শহুরে পথঘাট। তাই তো বৃষ্টি এলে আটকে যায় অফিসগামী মানুষ, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ইদানিং দেখছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো, মেঘাচ্ছন্ন, ভালোই লাগে আমার কাছে। বৃষ্টিতে আমি ভিজি, বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। বৃষ্টিতে অফিস টাইম মতো যাওয়া যায় না, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কারণে রাস্তাঘাট অনেক জ্যাম থাকে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন বৃষ্টিপাত কম হবে, তুলনামূলক কিছুটা কম হবে। তবে এই বৃষ্টিপাত যেটা হবে, দেশের উত্তর অঞ্চলের বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে বেশি হবে। তবে এ সময়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে। বৃষ্টির পরিমাণ কমলে বাতাসের আর্দ্রতা কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ। মূলকভাবে কম থাকবে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় বহুতল ভবন থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বিকেলে নগরীর সাবেক রঙ্গম সিনেমা হল ভবনের 9ম তলায় কাজ করছিলেন 3 শ্রমিক। এ সময় কাজের জন্য তৈরি করা মাচা ভেঙে নিচে পড়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে হাসান ও ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রাশেদ নামে অপর শ্রমিকও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত 3 জনের গ্রামের বাড়ি নোয়াখালী। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা ইসরায়েল চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলেও অভিহিত করেন তিনি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।